আচ্ছা, আমরা যেটা শুরু করেছিলাম লাস্ট ক্লাসে সেটা হচ্ছে ডিসঅর্ডারস অফ পটাশিয়াম ব্যালেন্স। ওকে, সেখানে আমরা যেটা জানতে পেরেছি পটাশিয়াম ব্যালেন্স এবং সেটা কি ডিসঅর্ডার, হাইপোক্যালেমিয়া, হাইপারক্যালেমিয়া। এবং পটাশিয়াম ব্যালেন্স আমরা কোন কোন জিনিসগুলো পড়েছিলাম? ডিস্ট্রিবিউশন অফ দ্য পটাশিয়াম, বডি ফ্লুইড পটাশিয়াম কোথায় কোথায় ডিস্ট্রিবিউট আছে, গেইন এন্ড লসেস অফ পটাশিয়াম, মেকানিজম অফ রেগুলেশন, আর কি ফাংশন। ডিস্ট্রিবিউশন অলরেডি উই ডিসকাসড, যে বডিতে কোথায় থাকে, মেইনলি আইসিএফ এ, ইন্টারসেলুলার ফ্লুইড, এবং আইসিএফ যেটা ইসিএফ এ অনেক কম থাকে। হ্যাঁ, ইন্টারসেলুলার থেকে 140 টু 150, আর ইসিএফ সেটা থাকে আইসিএফ, আর ইসিএফ এ থাকে 3.5 টু 5। ওকে, gain loss already we should discuss it in our last classes, and we also discussed about the renal regulation of potassium, and also discussed about the transcellular shifting of potassium, that is the transcellular mechanism by which serum potassium is regulated in our body. ফাংশন অফ দ্য পটাশিয়াম, যখনই পটাশিয়াম রেগুলেশন পরীক্ষা আসে একটা জিনিস দেওয়া হয়, সেটা হচ্ছে তোমরা ফাংশনটা কি বলো। ফাংশন, হোয়াট আর দ্য ফাংশনস অফ পটাশিয়াম। সেক্ষেত্রে আমরা বলি যেটা যে মেইনটেইন দ্য অসমোটিক ইন্টিগ্রিটি অফ দ্য সেলস, অসমোটিক প্রেসার ইন দ্য আইসিএফ, ঠিক আছে। আর ইসিএফ ইন ইসিএফ অসমোটিক প্রেসার ইজ মেইনলি কন্ট্রোল বাই দ্য সোডিয়াম এন্ড ওয়াটার। ওকে, মেইনটেইন অ্যাসিড বেস ব্যালেন্স, এই জিনিসটা আমি তোমাদেরকে বলেছিলাম যে ভাইবেতে হয়তো তোমাদের জিজ্ঞেস করা হবে যে হাউ পটাশিয়াম মেইনটেইন অ্যাসিড বেস ব্যালেন্স, মেইনটেইন অ্যাসিড বেস ব্যালেন্স, সেখানে হয়তো এটাই করতে পারে যে হাউ পটাশিয়াম মেইনটেইন অ্যাসিড বেস ব্যালেন্স। এই জিনিসটা অবশ্যই তোমরা এপিসি থেকে পড়ে নিবা, সেখানে ছবি সহ করা আছে। all of you read this mechanism by which how potassium regulate body acid base balance. It's a very interesting mechanism, and this is very important for your exam and also for your viva. Transcellular mechanism, এটা একটা transcellular mechanism. Okay, and the very important function of the potassium is play a critical role in the excitability of the skeletal, cardiac and smooth muscle. এবং আমরা যখন হাইপোক্যালেমিয়া এবং হাইপারক্যালেমিয়া পড়বো, when we discussed about hypo and hyperkalemia, we find that in case of hyperkalemia or in case of hypokalemia, the affected organs are mainly skeletal muscle, cardiac muscle and smooth muscle. যে অর্গানগুলো মেইনলি এফেক্টেড হয় সেগুলো হচ্ছে স্কেলেটাল মাসল, কার্ডিয়াক মাসল এবং স্মুথ মাসল। ওকে, আচ্ছা, তার কারণ কি আমরা বলছিলাম যে এরা যে এখানে যে কাজ করে স্কেলেটাল মাসল, কার্ডিয়াক মাসল এবং স্মুথ মাসল। হ্যাঁ, এখানে আসলে মেইনলি হোয়াট ইজ দ্য রোল অফ পটাশিয়াম, এখানে পটাশিয়ামের রোলটা কি দেখো। রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, resting membrane potential, that means to maintain the membrane potentiality in a resting stage. Okay, and this is mainly done by potassium and also sodium. Okay, তোমরা যেটা পড়েছিলা ইয়েতে ফিজিওলজিতে অ্যাকশন পটেনশিয়াল। ওকে, so excitability of the muscle cells can be affected by the distance between resting membrane potential and threshold potential. Okay, excitability of the muscle cell can be affected. একটা মাসল সেলের যে এক্সাইটেবিলিটি হলেই তো সেটাতে অ্যাকশন পটেনশিয়াল তৈরি হবে, তারপরে মাসল কন্ট্রাকশন হবে, তার আগে তো হবে না, তাই না? এবং সেটা কিভাবে এফেক্ট হচ্ছে? দিস ইজ এফেক্টেড বাই a difference between resting membrane potential and threshold potential. Okay,
So now we elaborately discussed about hypokalemia. Okay, at first আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা কি hypokalemia. Hypokalemia when plasma potassium level below less than 3.5 millimole per liter. তখন আমরা এটাকে কি বলবো হাইপোক্যালেমিয়া। ওকে, সেরাম পটাশিয়াম যখন লেস দেন 3.5 মিলিমোল পার লিটার। So what are the cause of hypokalemia? এই হাইপোক্যালেমিয়ার কজ গুলো কি? কজ গুলো হচ্ছে at first inadequate intake, that means inability to obtain or ingest food. যে সকল ফুডে পটাশিয়াম কন্টেইনিং, the foods that are potassium containing, তুমি যদি সেই পটাশিয়াম কন্টেইনিং ফুডস গুলা কম খাও তাহলে তোমার কি হতে পারে হাইপোক্যালেমিয়া হতে পারে। ডায়েট ডেফিসিয়েন্ট ইন পটাশিয়াম, আর যদি এমন হয় এমন কোন খাবার তুমি খাইলা যেটাতে পটাশিয়াম নেই, সেক্ষেত্রে আমরা এটাকে একসাথে কি বলতে পারি ইনএডিকুয়েট ইনটেক। তারপর সেকেন্ডটা যেটা এক্সেসিভ রেনাল, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল এন্ড স্কিন লস, মানে কিডনির মাধ্যমে অথবা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের মাধ্যমে অথবা স্কিনের মাধ্যমে যদি খুব বেশি পরিমাণে পটাশিয়াম লস হয়। এক্সেসিভ রেনাল, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল এন্ড স্কিন লসেস, সেটা আমরা প্রথমে যেটা বলতে পারি ফার্স্ট ডাইউরেটিক থেরাপি। প্রথমটা যেটা সেটা কি ডাইউরেটিক থেরাপি, যেমন থায়াজাইড এন্ড লুপ ডাইউরেটিক্স। থায়াজাইড এন্ড লুপ ডাইউরেটিক্স, আমরা যদি কোনো একটা রোগীকে থায়াজাইড অথবা অন্যান্য লুপ ডাইউরেটিক্স যেমন ফুসেমাইড প্রেসক্রাইব করি, হ্যাঁ, তখন সেক্ষেত্রে কি হয় হিউজ অ্যামাউন্ট অফ দ্য পটাশিয়াম ইজ লসেস। যেটা কিনা কি করে হাইপোক্যালেমিয়া করে। এই কারণে কিন্তু আমরা কি করি, we give the patient potassium sparing diuretics with the loop diuretics. এই লুপ ডায়ারেটিক্স যখন এই ড্রাগগুলো আমরা রোগীদের দেই সাথে একটা পটাশিয়াম স্পেয়ারিং ডায়ারেটিক্সও দিয়ে দিই। এরকম একটা পটাশিয়াম স্পেয়ারিং মানে কি, স্পেয়ারিং মানে ধরে রাখা, যে যে কিনা স্পেয়ারিং হিসেবে কাজ করে, মানে বাড়তি পটাশিয়ামকে ধরে রাখে, এরকম একটা পটাশিয়াম স্পেয়ারিং ডায়ারেটিক্স এর নাম কি বলতে পারবা? Anyone told the name of a potassium sparing diuretics? কেউ একজন বলতে পারবা? আর তোমাদের বাসাতে তো দেখো তোমাদের দাদা দাদি নানা নানি এরা খায় স্পাইরোনোল্যাকটন। হ্যাঁ, এটার নাম হচ্ছে স্পাইরোনোল্যাকটন। When we give the loop diuretics, we must give this potassium sparing diuretics with this loop diuretics. ঠিক আছে, এই ডায়ারেটিক থেরাপি যখন দেওয়া হয় তখন হাইপোক্যালেমিয়া হতে পারে। দিস ইজ টু মাচ ইম্পর্টেন্ট। ওকে, তারপর দেখো কি কারণ হতে পারে ইনক্রিজ অ্যালডোস্টেরন লেভেল। কোন কারণে যদি তোমার বডিতে অ্যালডোস্টেরন বেড়ে যায়, এটা দুই ভাবে হইতে পারে। একটা হচ্ছে যেমন প্রাইমারি অ্যালডোস্টেরনিজম, আর হচ্ছে সেকেন্ডারি অ্যালডোস্টেরনিজম। Primary aldosteronism, that means if there is any disease in the aldosterone, that means tumor or neoplasm, so ultimately there is a release of huge amount of aldosterone and it will causes increased sodium and water retention from the renal tubules. But on the other side, it will increase secretion of the potassium in the tubular fluid, ultimately causes hypokalemia. Okay,
তার মানে কারো যদি হাইপার অ্যালডোস্টেরনিজম থাকে, অ্যালডোস্টেরন হরমোন বেশি বেশি রিলিজ হয়, তার ক্ষেত্রে কি হবে? হাইপোক্যালেমিয়া হবে। আমি কিন্তু মেকানিজম সহকারে বলে দিচ্ছি। তারপর দেখো বার্ন, সোয়েটিং, এক্সেসিভ সোয়েটিং, বার্ন, এক্সেসিভ সোয়েটিং, ভমিটিং এন্ড ডায়রিয়া। বুঝছো? বার্ন, তারা যদি পুড়ে যায় সেক্ষেত্রে প্রচুর পরিমাণে পটাশিয়াম লস হয়। সোয়েটিং, এক্সেসিভ সোয়েটিং, বার্ন, এক্সেসিভ সোয়েটিং, আর কি ভমিটিং এন্ড ডায়রিয়া। ভমিটিং এন্ড ডায়রিয়া, বার্ন, এক্সেসিভ সোয়েটিং, ভমিটিং এবং ডায়রিয়া, এগুলো কি করে? হাইপোক্যালেমিয়া। এছাড়াও কিন্তু হাইপোনেট্রিমিয়াও করে। ঠিক আছে? তারপর হচ্ছে ট্রান্সসেলুলার শিফটিং। ট্রান্সসেলুলার শিফটিং, যেমন মনে করো অ্যাডমিনিস্ট্রেশন অফ ইনসুলিন। আমরা যদি কোনো একটা রোগীকে ইনসুলিন দেই, এই ইনসুলিন কি করবে? হিউজ অ্যামাউন্ট অফ পটাশিয়াম স্যার পটাশিয়ামকে সেলের ভিতরে ঢুকাবে। হ্যাঁ, গুড। তখন কি হবে? হাইপোক্যালেমিয়া হবে না? তার মানে না বুঝে যদি কোনো রোগীরে তুমি ইনসুলিন, তার দরকার হচ্ছে সকালবেলা 10 ইউনিট, তুমি বোঝো নাই বা উল্টাপাল্টা 16 ইউনিট দিয়ে দিছো, পেশেন্টের কি হবে? হাইপোক্যালেমিয়া হবে। ঠিক আছে? আবার ডায়াবেটিক কিটোএসিডোসিস এর পেশেন্ট যখন আমাদের কাছে আসে, তখন কি থাকে? তার তো ইনসুলিন একবারেই থাকে না, হিউজ অ্যামাউন্ট অফ ব্লাড সুগার লেভেল, মোর দেন 30। ঠিক আছে? এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে পাশাপাশি কি থাকে? হাইপার ক্যালিমিয়া থাকে। ঠিক আছে? তো আমরা তো এই ধরনের রোগীগুলোকে কি ট্রিটমেন্ট দেই? ইনসুলিন দেই না? ইনসুলিন দিয়ে সাথে আবার আমরা রোগীদেরকে সিরাম ইলেক্ট্রোলাইটও দেখি। We see the serum electrolyte level of the patient to see is there any disorder in the potassium. যদি আমরা দেখি যে potassium level less than 3.5 millimole per liter, then we must give intravenously potassium. ইনজেকশন KT নামে পাওয়া যায়, তখন এটা আমরা একটা ডোজ হিসাব করে স্যালাইনের সাথে দিয়ে দিই। কারণ হাইপোক্যালেমিয়া is too much dangerous. Hypokalemia and hyperkalemia both are very, very, very dangerous. And patient could die due to sudden cardiac arrest. Sudden cardiac arrest হয়ে সাধারণত পেশেন্ট মারা যায়। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। ওকে। তারপর আরেকটা কজ হচ্ছে বিটা। দুইটাই ডেঞ্জারাস, হাইপোক্যালেমিয়া এবং হাইপারক্যালেমিয়া both are dangerous, too much dangerous. ওকে। হাইপারক্যালেমিয়া কি করে? কার্ডিয়াক এরিথমিয়া করে, কার্ডিয়াক অ্যারেস্ট করে, কার্ডিয়াক অ্যারেস্ট। হাইপারক্যালেমিয়া যেটা, ঠিক আছে? আর যেটা হাইপোক্যালেমিয়া, সেটাও কি করে? কার্ডিয়াক অ্যারেস্ট করে। দুইটাই টু মাচ ডেঞ্জারাস, বোথ আর ডেঞ্জারাস। বুঝতে পারছো? এই কারণে আমরা বলি যে in a patient with a diabetic coma or diabetic ketoacidosis, we should not give the insulin before checking potassium concentration. মানে কোন একটা ডায়াবেটিকের পেশেন্ট যদি আসে এবং দ্রুত ইনসুলিন দিতে হয়, পটাশিয়াম লেভেল না দেখে কখনো আমরা শুরু করব। এবং সবচেয়ে বড় কথা কি জানো? এরকম একটা রোগী যদি আসে ডায়াবেটিক কিটোএসিডোসিস নিয়ে, মানে ডায়াবেটিস প্রচুর বেশি এবং কিটোএসিডোসিস হয়ে গেছে, তার ব্লাডের পিএইচ অনেক কমে গেছে, এই রোগীটার মনে করো হাইপোক্যালেমিয়া আছে আগে থেকেই, ক্রনিক হাইপোক্যালেমিয়া মানে পটাশিয়াম লেভেল কম। এখন ওই রোগীর ব্লাড সুগার তুমি দেখছো, কিন্তু তুমি পড়াশোনা করো নাই ঠিক মতো, তুমি জানোই না যে পটাশিয়াম লেভেল দেখে তারপরে ইনসুলিন চালু করতে হবে। এই বেশি ব্লাড সুগার দেখে তুমি ইনসুলিন দিয়ে দিচ্ছ। আর পেশেন্ট আগে থেকেই previously this patient is a hypokalemic, that means potassium level is less than 3.5, তুমি সেটা দেখো নাই, ইনসুলিন দিয়ে দিছো রোগীটাকে, তাহলে কি হবে জানো?
স্যার Patient কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেল। good. Patient will be died within 30 minutes. 30 মিনিটের ভিতরে সাধারণত পেশেন্ট মারা যায়। 30 মিনিট টু 1 আওয়ার। 1 আওয়ারও লাগে না। পেশেন্ট মারা যায়। কেন মারা যায়? কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে। তার মানে এই ভুল কাজ কখনো করা যাবে না। তোমাকে পটাশিয়াম লেভেল দেখে তারপরে ইনসুলিন দিতে হবে। এবং বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট? জি স্যার। So hypo and hyperkalemia both are dangerous, very 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 dangerous. Hyponatremia এবং hypernatremia dangerous, but we can correct it orally. আমরা সাধারণত orally এগুলোকে কারেক্ট করতে পারি বিভিন্ন ইয়ে দিয়ে, কিন্তু hypokalemia or hyperkalemia this is not easy to correct. মানে কারেকশন করাটা এত ইজি না। There are some complicated way and you need a vast knowledge about the metabolic consequences and the dose schedule. Understand? এবং এই ধরনের রোগীদেরকে প্রতি ঘন্টায় ঘন্টায় ইলেকট্রোলাইট করতে হয়, যেটা কিনা আমাদের দেশে বেশিরভাগ হাসপাতালেই সম্ভব না। একটা ইলেকট্রোলাইট দিলে রিপোর্ট আসতে সময় লাগে 2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগে, ততক্ষণে রোগী তো একদম পটল তুলবে। আমাদের দেশে ম্যাজিক মানে আল্লাহ তাআলা বাঁচায় দেয়, তা না হলে আরো অনেক ডাক্তার মাইর খেত। বুঝতে পারছো? এখানে ডাক্তারদের কোনো ফল্ট নাই। আবার অনেক ক্ষেত্রে অনেক ডাক্তাররা পড়াশোনা কম করে পাশ করে এই নলেজ গুলো ওরা জানেই না ঠিকভাবে। এই যে দেখছো এগুলো তোমাদের যে আমি বলে দিতেছি, এ সারা জীবন কাজে লাগবে। এই ভুলগুলা যদি করো তাহলে মনে করো কপালে মাইর আছে। রোগীর লোক কিন্তু এখন ডাক্তারদেরকে মারার জন্য সবসময় তৈরি। তুমি যত বড় হাসপাতালে কাজ করো না কেন, অ্যাটাক all the wrong is done by doctor. যে করুক না কেন দোষ কার? ডক্টরের। ডক্টরের উপর আঘাত হবে। সো তোমাকে অবশ্যই ক্লিনিক্যাল নলেজ খুব ভালো থাকতে হবে এবং ক্লিনিক্যাল যে অংশ মানে এইগুলা মেটাবলিক মেডিসিন, ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি এগুলো সম্পর্কে খুব ভালো নলেজ থাকতে হবে। এইটা তোমার শক্ত করতে হবে। তাহলে তুমি তোমার যত নলেজ থাকবে তত কি হবে? কনফিডেন্স বেশি থাকবে। কনফিডেন্স যত বেশি থাকবে সেক্ষেত্রে রুগী ডিল করতেও তোমার সুবিধা হবে। পেশেন্ট যখন তোমরা ডিল করবা প্র্যাকটিক্যাল ওয়ে, আমি সবসময় তোমাদের প্র্যাকটিক্যাল ওয়েতে পড়াই। এক গাদা মুখস্থ বলতে পারবে আমি খুশি না। আমার কাছে প্র্যাকটিক্যাল ওয়ে মানে এটার উপকারটা কি, রুগীর কাছ থেকে কি উপকার, আমরা রুগীকে কিভাবে উপকার করতে পারবো, হাউ উই ক্যান হেল্প দ্য পেশেন্ট, হাউ আই অ্যাপ্লিকেট মাই নলেজ টু দ্য পেশেন্ট, আমি আমার নলেজটাকে কিভাবে রুগীর উপরে প্রয়োগ করতে পারবো। নাহলে মেডিকেল সায়েন্স এমন হুদায় মুখস্থ করে লাভ নাই। কি বলছি সব বুঝতে পারছো তো? গদ বাঁধা মুখস্থের চেয়ে তোমাকে বেসিকটা জানতে হবে, তোমাকে মেইন ইয়েটা জানতে হবে। ঠিক আছে? এমন হয়ে যায় কেন? আচ্ছা, আর একটা কারণে হাইপোক্যালেমিয়া হতে পারে, সেটা কি বিটা অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্ট, যেমন সালবিউটামল মানে ব্রঙ্কোডাইলেটর। আমরা কিছু কিছু ব্রঙ্কোডাইলেটর ইউজ করি, সেক্ষেত্রেও হতে পারে হাইপোক্যালেমিয়া। ওকে, ওকে, এগুলো হচ্ছে হাইপোক্যালেমিয়ার ওভারঅল কজ। হ্যাঁ, এখন তোমরা ইচ্ছা করলে আরো সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারো। ওটা তো আমি এইভাবে দিলাম, তোমরা গুছিয়ে এইভাবে লিখতে পারো যে রেনাল পটাশিয়াম লস, এক্সট্রারেনাল পটাশিয়াম লস মানে কিডনি দিয়ে কিভাবে হচ্ছে, কিডনির বাইরে কিভাবে হচ্ছে। কিডনি মানে রেনাল সোডিয়াম পটাশিয়াম লস মানে হচ্ছে যে ইফ ইউরিনারি পটাশিয়াম ইজ মোর দেন 20 মিলিমোল পার ডে, দৈনিক যদি তোমার ইউরিনের সাথে 20 মিলিমোল পার লিটারের বেশি পটাশিয়াম লস হয়, সেটাকে বলা হয়েছে রেনাল লস। ওই যে কজগুলো বলে দিবা, সফট লুজিং নেফ্রোপ্যাথি, তারপর হচ্ছে ডাইউরেটিক ইউজ, রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। হ্যাঁ, আর যদি এক্সট্রা রেনাল বলে তাহলে তোমরা এই যে এগুলো বলে দিবে এক্সট্রা রেনাল লসেস অফ। কি কি এক্সট্রা রেনাল লস? এই যে হাইপার অ্যান্ডোস্টেরনিজম, প্রাইমারি হাইপার অ্যান্ডোস্টেরনিজম, পুশিং সিনড্রোম, টিউমার ইন দা অ্যাড্রেনাল গ্ল্যান্ড। আর এই যে উপরের যেটা, এই যে নিচেরটা যেটা
ট্রান্সসেলুলার শিফটিং, এটাকে তোমরা বলে দিতে পারবা যে রিডিস্ট্রিবিউশন অফ পটাশিয়াম। এই তিনভাবে বুঝাইও লিখতে পারো, এভাবেও লিখতে পারো, আবার ওভাবেও লিখতে পারো, আমি যেভাবে বলছি, ঠিক আছে? সো হোয়াট আর দ্য ম্যানিফেস্টেশন অফ হাইপোক্যালেমিয়া? ম্যানিফেস্টেশনটা কি, কিভাবে আমি বুঝবো? পরীক্ষা নিরীক্ষা করার আগে, রোগী আসার পরে কিভাবে তুমি বুঝবা যে আসলে পেশেন্টের হাইপোক্যালেমিয়া আছে কিনা? তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে, নাকি সব বোবা বধির হয়ে গেছে, বোবা এবং বধির স্টুডেন্টস? শুনতে পাইতেছি। এই যে শুনছো, তোমাদের তোমাদের সিনিয়রদের যে পরীক্ষা হবে এটা তোমরা জানো? না স্যার, প্রফ ডেট দিয়ে দিছে কি? প্রফ স্যার প্রফ হ্যাঁ, প্রপ প্রপ পরীক্ষা তো হবে, সেটা হয়তো পিছিয়ে পিছিয়ে হবে, ঠিক আছে? তোমাদেরটাও হবে, তোমাদেরটা এখনো ইয়ে দেয় নেই এটা। সেহেতু বোবা বধির হয়ে থাকলে সমস্যা, বলে দিলাম। বোবা এবং বধির বুঝো? মেডিকেল সায়েন্সে বোবা বধিরের কোনো স্থান নাই, তোমাকে অবশ্যই রেসপন্স করতে হবে। তোমার পরীক্ষার সময় বোবা বধির হয়ে থাকলে পাস হবে না। এটা ভাইবো না যে না করোনার সময় স্যাররা হয়তো একটু আমাদেরকে ছেড়ে দিবে, জি না। দিস ইজ মেডিকেল সায়েন্স। তোমাকে অবশ্যই এমন, তুমি তো মানুষের দেহ নিয়ে কাজ করো, ঠিক আছে? মানুষকে চিকিৎসা দিবে, তোমার উল্টাপাল্টা চিকিৎসা দিয়া রুগী মারা ডাক্তার তৈরি হইলে হবে? তোমার ভালো ডাক্তার হইতে হবে। সো হোয়াট আর দ্য ম্যানিফেস্টেশন অফ হাইপোক্যালেমিয়া? ম্যানিফেস্টেশন অথবা কমপ্লিকেশন আমরা বলতে পারি, হ্যাঁ, অথবা হোয়াট আর দ্য সাইন সিম্পটমস? You all of you see the neuromuscular manifestation. Neuromuscular manifestation, muscle flabiness, weakness and fatigue. রোগীটা এসে বলবে যে আমার শরীর খুব দুর্বল লাগে, আমার মাংসপেশিতে কোনো, শরীরে কোনো জোর পাই না, পায়ের ভিতরে কোনো জোর পাই না, একদম খুব এরকম বলবে। মাসল ক্র্যাম্পস এন্ড টেন্ডারনেস, পাশাপাশি কি বলবে? মাংসপেশিতে কি হচ্ছে, খুব ব্যথা হচ্ছে পায়ের মাংসে, তারপর তোমার থাইয়ের মাংসে, হ্যাঁ, muscle of the thigh, muscle of the leg, it will become very tender, painful and cramps, মানে twisting pain, এটাকে বলা হয় cramps. Paresthesia and paralysis, পেশেন্ট গুলো কিছু টের পাবে না, paresthesia, হ্যাঁ, মানে and paralysis, আলটিমেটলি আস্তে আস্তে প্যারালাইসিস হয়ে যাবে, মাসল মুভমেন্ট কমে যাবে। এটা হচ্ছে নিউরোমাসকুলার ম্যানিফেস্টেশন অফ হাইপোক্যালেমিয়া। তারপর 2 নম্বরে যেটা, ইম্পেয়ার্ড কিডনি এবিলিটি কনসেন্ট্রেট দা ইউরিন। যদি কারো পটাশিয়াম লেভেল কমে যায়, হাইপোক্যালেমিয়া হয়, তার একটা কোড সাইন হচ্ছে কি? পলিউরিয়া, ইউরিন উইথ লো অসমোলারিটি এবং পলিডিপসিয়া। আলটিমেটলি এক্সট্রাসেলুলার ফ্লুইড অসমোলারিটি ইজ রাইজড। সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে কার্ডিওভাস্কুলার ম্যানিফেস্টেশন। কার্ডিওভাস্কুলার ম্যানিফেস্টেশনে কি হয় দেখো, এরিথমিয়া। এই যে আমি তোমাদের বলছিলাম যে হাইপোক্যালেমিয়াতে সবচেয়ে বড় এই প্রবলেমটা হয় এবং পেশেন্ট মারা যায়। এরিথমিয়া মানে কি জানো? লস অফ নরমাল, স্যার কন্ডাকশনের প্রবলেম হয়। হ্যাঁ, লস অফ নরমাল systole and diastolic contraction of the systole and systolic contraction and diastole of cardiac muscle cell, এবং কন্ডাকটিভ সিস্টেম থেকে কি যায় না ঠিকভাবে, ইম্পালস যায় না, রেটিকুলার নোড এবং সাইনোয়েট্রিয়াল নোড, যার ফলে কি হয়, নরমাল যে রিদম that will become irregular. This is called arrhythmia, and this is occurs due to don't maintain the resting membrane potential properly. যদি resting membrane potentialটা ঠিকভাবে মেইনটেইন না হয়, ওকে? তারপরে যেটা হতে পারে সেটা হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ম্যানিফেস্টেশন।
গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ম্যানিফেস্টেশন। এই যে শোনো, তোমরা নিউরোমাসকুলার পরে 2 নাম্বারটাই দিবা হচ্ছে কার্ডিওভাস্কুলার ম্যানিফেস্টেশন, মানে কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন। এই যে 2 নাম্বারটা, প্রথমে ফার্স্ট নিউরোমাসকুলার, 2 নাম্বারে দিবা কার্ডিওভাস্কুলার। ওকে, তারপর গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল। এইভাবে সাজায় দিবা সুন্দরভাবে খাতায় লেখার সময়। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ম্যানিফেস্টেশনে কি হচ্ছে? অ্যানোরেক্সিয়া, নৌসিয়া, ভমিটিং, constipation, abdominal distension, paralytic ileus। সব হচ্ছে যেটা সেটা হচ্ছে এই যে দেখো paralytic ileus occurs due to the smooth muscle। ইন্টেস্টাইনে যে স্মুথ মাসল আছে, ওই যে বলছিলাম মাসল, স্কেলেটাল মাসল এবং স্মুথ মাসল, এই তিনটা মাসল সবচেয়ে বেশি এফেক্টেড হয় হাইপোক্যালিমিয়াতে। যখন এই স্মুথ মাসলে প্রপারলি অ্যাকশন পটেনশিয়াল না হয় তখন কি হবে? Peristalsis is become slow. Peristaltic movement of the intestine is become slow. Intestine যে peristalsisটা সেটা স্লো হয়ে যাবে, তখন আলটিমেটলি কি হবে? পেশেন্টের কনস্টিপেশন হবে, মানে কি হাগু হবে না, পেশেন্টের পায়খানা ঠিকভাবে হবে না, ইরেগুলার বাউল, প্যারালাইটিক আলিয়াস। তখন কি হবে? আস্তে করে পেটটা ফুলে যাবে। সো distension of the abdomen, এই যে দেখো abdominal distension, it is occurs due to constipation। এটা যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে একটা পর্যায়ে প্যারালাইটিক আইলিয়াস, মানে কি প্যারালাইসিস অফ আইলিয়াস অর আইলিয়া অর স্মল ইন্টেস্টাইন, এটাকে বলা হয় প্যারালাইটিক আইলিয়াস। মানে আইলিয়ামের আর কোনো মুভমেন্ট হবে না, তোমার পেটের ভিতরে ইন্টেস্টাইনাল ডিস্টেনশন হয়ে যাবে, অ্যাবডোমিনাল ডিস্টেনশন হয়ে যাবে। দিস ইজ টু মাচ ডেঞ্জারাস, টু মাচ ডেঞ্জারাস। এবং একটা পর্যায়ে কি হবে জানো? প্যারালাইটিক আইলিয়াস হয়ে যায় টক্সিক মেগাকোলন ডেভেলপ করবে, ইন্টেস্টাইনে নেক্রোসিস হয়ে যাবে, নেক্রোসিস অফ দ্য ইন্টেস্টাইন হবে। কতটা ডেঞ্জারাস বুঝতে পারতেছো? টু মাচ ডেঞ্জারাস। এগুলো মুখস্থ করবা সবাই, ঠিক আছে? So what are the ECG changes in hypokalemia? This is important in physiology. তোমাদের ফিজিওলজিতে এটা সবচেয়ে বেশি লাগবে। তোমরা ফিজিওলজিতে তো ইসিজি পড়ছো না? ওই ইসিজিতে তোমরা কার্ডিওভাস্কুলার সিস্টেম ইসিজি পড়ছো তো সবাই? সেখানে দেখবা যে আসলে পটাশিয়ামের চেঞ্জে কি কি হচ্ছে, ঠিক আছে? Depression of the ST segment, flattening of the T wave, appearance of a prominent U wave, and prolongation of PR interval. Okay. So hypokalemiate আমরা ট্রিটমেন্ট গুলো কি দেই? Increase the intake of food high in potassium. যেসব খাবারে পটাশিয়াম আছে সেগুলো খাইতে বলি, ওরাল পটাশিয়াম সাপ্লিমেন্ট দেই, মুখে খাওয়ার জন্য পটাশিয়াম দেই, এবং আইভি তে আমরা কি দেই? অনেক সময় ইন্টারভেনাস দিই। হাইপারক্যালেমিয়া আমরা কখন বলবো? হাইপোক্যালেমিয়া আমাদের শেষ, ঠিক আছে? সবাই বুঝতে পারছো তো? আর কোনো কোশ্চেন আছে হাইপোক্যালেমিয়া নিয়ে? এনি কোশ্চেন স্টুডেন্টস? সবাই বুঝছো? ওকে। সো হাইপারক্যালেমিয়া কখন? যখন হচ্ছে পটাশিয়াম ইজ মোর দেন 5। আমরা তো এটা রিপ্রেজেন্ট করি ইসিএফ দিয়ে, এক্সট্রাসেলুলার ফ্লুইড দিয়ে রিপ্রেজেন্ট করি, তাই না? সো ইফ ইন এক্সট্রাসেলুলার ফ্লুইড potassium level is more than 5 millimole per liter. Okay, পটাশিয়াম যদি 5 এর বেশি হয়ে যায় তখন আমরা এটা কি বলবো? হাইপারক্যালেমিয়া। This is also dangerous. আমরা কজ গুলো কি বলবো? যদি কোনো কারণে কারো কিডনি সমস্যা থাকে, ক্রনিক কিডনি ডিজিজ, তখন কি হবে? পটাশিয়াম মেইনলি বের হয় কিভাবে? রেনাল এক্সক্রিশন হয়, ঠিক আছে? সো ডিক্রিজ রেনাল ফাংশন অথবা রেনাল ফেলিওর। ট্রিটমেন্ট উইথ পটাশিয়াম স্পেয়ারিং ডায়ালিটিক্স। ওই যে বলছিলাম মনে আছে স্পাইরোনোল্যাকটোন। কারোর যদি বেশি বেশি স্পাইরোনোল্যাকটোন খাওয়ানো হয়, সাধারণত আমরা ক্রনিক লিভার ডিজিজের রোগীদেরকে এটা দিই, তখন কি হবে? তার বেশি বেশি পটাশিয়াম বডিতে স্পেয়ার্ড হবে, মানে থাকবে। সো আলটিমেটলি হাইপারক্যালেমিয়া হবে। তারপর দেখো হাইপোক্যালেমিয়াতে আমরা কি পড়ছিলাম? যে হাইপার অ্যালডোস্টেরোনিজম যদি হয় সেক্ষেত্রে কি হবে? পটাশিয়াম লেভেল কমে যাবে। বাট ইন কেস অফ দ্য হাইপারক্যালেমিয়া দিস ইজ উল্টা,
This is vice versa. In cases of hypoaldosteronism, if aldosterone level is decreased due to aldosterone main function হচ্ছে sodium in water retention and secretion of the potassium. So sodium এবং water retention তো হচ্ছে না ঠিকভাবে, আবার potassium secretion ও হচ্ছে না কারণ aldosterone নাই due to Addison disease in the adrenal gland. Adrenal gland এ একটা রোগ হয়েছে যেটার নাম হচ্ছে Addison disease. তখন অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে সঠিক পরিমাণে কি রিলিজ হয় না, সঠিক পরিমাণে অ্যালডোস্টেরন রিলিজ হয় না। সো আলটিমেটলি পটাশিয়াম লেভেল ইজ ইনক্রিজেস। তারপরে এই জিনিসটা কেউ বলতে পারবা তোমরা এটা কি লেখা আছে? ACE আরে গুড, তোমরা তো ভালোই পারো, আমি তো জানি না এটা কি, আমাদের কাছ থেকে জেনে নিলাম। এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম, আই দিয়ে কি আই ইনহিবিটর, এরকম এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর কি কি আছে? ক্যাপ্টোপ্রিল, রেমিপ্রিল, এই ড্রাগগুলো আমরা ইউজ করি হাইপারটেনশনে, এনজাইনাতে, এনজাইনা পেক্টোরিসে, ঠিক আছে, এই ড্রাগগুলো দেই। তো এইসব ড্রাগের একটা মূল কাজ কি জানো? এরা পটাশিয়ামকে ধরে রাখে বডিতে। তারপর আরেকটা ড্রাগ আছে সেটা হচ্ছে ARB ব্লকার, এনজিওটেনসিন 2 রিসেপ্টর ব্লকার, angiotensin 2 receptor blocker. They also causes decreased secretion of the potassium. So ultimately কি হয়? hyperkalemia. আর কি কারণে হতে পারে hyperkalemia? Excessively rapid administration, খুব দ্রুত যদি কাউকে বেশি বেশি দেওয়া হয় intravenously, it will cause hyperkalemia. টিস্যু ব্রেকডাউন হলে হতে পারে, টিস্যু ব্রেকডাউন হাইপারক্যালেমিয়া, যেমন হিমোলাইসিস, মেসিভ ইনজুরি, সিভিয়ার বার্ন, এগুলোতে হতে পারে। এটা লেখা রাখো, এটা তোমাদের বইয়ে আছে। হিমোলাইসিস, মনে করো কারো বেশি বেশি আরবিসি ভাঙতেছে, তার ক্ষেত্রে কি হবে? হাইপারক্যালেমিয়া হবে না কেন? পটাশিয়াম লেভেল বেড়ে যাবে, কারণ আরবিসি ভেঙে যাচ্ছে, পটাশিয়াম আরবিসি থেকে বের হয়ে ব্লাডে চলে আসতেছে। সো কি হবে? হাইপারক্যালেমিয়া। মেসিভ ইনজুরি, মেসিভ ইনজুরি, সিভিয়ার বার্ন, আর হচ্ছে রেবডোমায়োলাইসিস, মানে মাসল যদি ব্রেকডাউন হয়। তারপর হচ্ছে রিডিস্ট্রিবিউশন অফ পটাশিয়াম, পটাশিয়াম যদি রিডিস্ট্রিবিউটেড হয় সেক্ষেত্রেও হতে পারে। ওকে, এগুলো হচ্ছে মূলত কজেস অফ হাইপারক্যালেমিয়া। সো আজকে যা পড়ানো হয়েছে তোমরা এগুলো মুখস্থ করে ফেলাও, তারপরে এর ভিতরে তোমরা আইটেম গুলো ক্লিয়ার করো। ওকে।